স্বাগত জানাচ্ছি সবুজ বাংলার সবুজ মাঠে। সাথে আছি আমি রহমান আলমগীর সিয়াম। আমার সাথে আছেন সবুজ বাংলার ক্রীড়া সাংবাদিক গাজী সাখর ভাই। কিরকম আছেন আপনি? হ্যাঁ, ভালো। ভাই, আমরা যেরকম প্রতিনিয়ত বিভিন্ন ক্রীড়া বিষয়ক কথা বলে থাকি, আজকে কিন্তু সেরকমটি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে, গতকালকে রাত্রে কিন্তু সাকিব আল হাসান, অলরাউন্ডার সাকিব আল হাসান একটি পোস্ট করেছিলেন, যেখানে কিন্তু তিনি বলেছিলেন শুভ জন্মদিন আপা। এবং সেই পোস্টারে কিন্তু কমেন্ট সেকশনে বা কাউন্টারে কিন্তু আমাদের ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আমি যেই খেলোয়াড়টিকে পুনর্বাসন করিনি, আমার সিদ্ধান্তটি আজকে প্রমাণিত হলো। এই বিষয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? মানে এখানে আমাদের ক্রীড়া উপদেষ্টা কি বোঝাতে চাচ্ছেন? সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা প্লেয়ার, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। জি, কিন্তু ব্যক্তি সাকিব প্লাস হচ্ছে রাজনৈতিক সাকিব, দুইটা পরিচয় নিয়ে যদি আমরা কথা বলি তখন মনে হয় সাকিবের নেগেটিভিটিটা এখন বেশি হচ্ছে। সাকিব আসলে গতকাল রাত 9টার সময় যেটা বলেছেন যে শুভ জন্মদিন আপা, তিনি কিন্তু প্রত্যক্ষভাবে না, মানে পরোক্ষভাবে বলেন, দুইভাবেই কিন্তু হচ্ছে তিনি হাসিনাকে মানে ফেসি সরকারকে উদ্দেশ্য করেছেন এখানে, মানে উল্লেখ করা হয়েছে, প্রমোট করতেছেন এখানে। তো এই বিষয়টা কাসিফ বলেছেন যে না, সাকিবের পুনর্বাসন প্রক্রিয়াটা থেকে আমরা যেটা করেছি সেটা অবশ্যই ঠিক ছিল। তবে সাকিব আল হাসান কিন্তু পরে একটা কাউন্টার দিয়েছেন যে কার জন্য আমি দেশের পতাকা গায়ে জড়াতে পারিনি, বা দেশের সেই ঐতিহ্য বা দেশের সেই গৌরব, সেই জার্সি আমি গায়ে জড়াতে পারিনি, সেটা যাই হোক একজন তো ক্লিয়ার করে বলেছেন। তো এই বিষয়টার জন্য কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আসিফ মাহমুদ আর সজীব ভুঁইয়ার প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণে কিন্তু তিনি জাতীয় দলে ফিরতে পারেনি। এখন সাকিব কি আসলে এটা চেয়েছেন কিনা যে দেশকে জানানোর জন্য, সেটা একটা কোশ্চেন থেকে যায়, হয়তো সেটা আমরা পরে জানতে পারবো। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মানে আমাদের যিনি ক্রীড়া উপদেষ্টা, তিনি কিন্তু আরো একটা কথা বলেছেন যে জুলাই অভ্যুত্থানে যে রক্তে রঞ্জিত হয়েছে পথ, ছাত্র জনতা যেভাবে হচ্ছে মানে যেভাবে রক্ত জড়িয়েছেন, সেটার উপর দিয়ে সাকিব যদি কোনো কিছু করে থাকে বা কোনো কিছু বলে থাকে, বা ফেসিস সরকারকে যেহেতু হচ্ছে তিনি প্রমোটও করতেছেন, তো সেক্ষেত্রে সাকিবকে দেশে কোনোভাবেই আর তাকে খেলতে দেওয়া যেতে পারে না। মানে দেশের পতাকা বহন করবে এমন কেউ, মানে সে যদি ফেসিস সরকার, মানে ফেসিস সরকারের হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে তো অবশ্যই। হ্যাঁ, 5 আগস্টের পরবর্তী সময় যেহেতু আমাদের সাকিব আল হাসান আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, তিনি এমপি ছিলেন, তার পরবর্তী সময় কিন্তু দেখা যাচ্ছে যে সাকিব নিয়ে খুবই সমালোচনা হচ্ছে এবং তিনি দেশের বাইরেও রয়েছেন, এখন দেশে নেই। আচ্ছা, একটি বিষয় যে উনি, মানলাম যে একজন খেলোয়াড় হিসেবে ওনাকে আসলে কি দেশের মাটিতে আবার খেলতে না দেওয়াটা, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? উনি একজন খেলোয়াড় হিসেবে। হ্যাঁ, সাকিব আল হাসানকে তো বললাম যে ব্যক্তি খেলোয়াড় হিসেবে যদি আপনি সাকিবকে চিন্তা করেন, তাহলে সাকিবের রিপ্লেসমেন্ট বাংলাদেশ কেন, পুরো ওয়ার্ল্ডেই নেই। আপনি দেখে থাকবেন যে সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশ, মানে এমন একজন প্লেয়ার, যখন হচ্ছে আপনি তাকে নিয়ে ব্যাটিং করাবেন তখন আপনার আলাদা একটা ব্যাটসম্যানের কাজ করতেছেন তিনি, আবার যদি বলারের কথা বলেন তখনই কিন্তু আপনাকে আলাদা একটা বলার, মানে বলারের জায়গাটা তিনি দিতে পারতেছেন। আজকে আপনি দেখেন আমাদের টিমে যারা খেলতেছেন, আপনি রিশাদ হোসেনের কথা বলেন, শেখ মাহিদির কথা বলেন, বা মেহেদী হাসান মিরাজের কথা বলেন, তারা কিন্তু কোন একটা সাইড দিয়েও সাকিবের কাছাকাছি মানে কেউ নাই। অবশ্যই। তো সেক্ষেত্রে সাকিব আল হাসানের যদি হচ্ছে তিনি সরি বলতেন, যেটা কিন্তু ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে তিনি সরি বলতেন, বা তিনি যে ছাত্র অভ্যুত্থানের সাথে ছিলেন, এই জিনিসটা যদি পরিষ্কার করতেন, তাহলে হয়তো তিনি খেলতে পারতেন। তবে যেহেতু খেলার বিষয়ে এখন যদি আমরা কথা বলি, তো সেক্ষেত্রে সাকিবের বিকল্প বাংলাদেশের পুরো ওয়ার্ল্ডেই নেই। আরেকটা বিষয় হচ্ছে হলো গিয়ে যে আমরা গতকালকে যেভাবে কথা বলছিলাম যে ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটি ছিল, যেখানে ভারত জয় হয়েছে এবং সেখানে প্রাইজ সেরেমনিতে কিন্তু একটি ঘটনা ঘটে গিয়েছিল। 1.5 ঘন্টা পর প্রাইজ সেরেমনি শুরু হয়েছিল এবং সেখানে যখন কাপ বিতরণের জন্য আমাদের পিসি এবং এসএসসি চেয়ারম্যান এসেছিলেন ট্রফিটি নিয়ে, তখন কিন্তু ভারতের যে প্লেয়ার রয়েছেন তারা কিন্তু সেটি নিতে নিষেধাজ্ঞা দিচ্ছিলেন বা তারা নেবেন না বলে জানাচ্ছিলেন। এই বিষয়টি আসলে আমি যদি আপনাকে শুরু থেকে বলি, শুরু থেকেই মাঠের লড়াই না যতটা, মানে মাঠের লড়াই না যতটা আলো ছড়িয়েছে, বা মাঠের লড়াই যতটা জমজমাট হওয়ার কথা, সেই জমজমাট কিন্তু মাঠের বাইরের লড়াইটা হয়েছে। আমরা যদি প্রথম ম্যাচের কথা বলি, ভারত পাকিস্তানের সেই প্রথম ম্যাচেই আপনি জানেন যে জিম্বাবুয়েন যেই আম্পায়ার পাইক্রফট, তিনি কিন্তু নাকি সালমান আলী খান আগাকে বলেছেন যে ভারতীয় ক্যাপ্টেন আপনার সাথে হ্যান্ডশেক করতে চায় না।
তো এই বিষয়টা নিয়ে কিন্তু তখন বলছে তিনি মাপ না চাইলে আমরা আরব আমিরাতের বিপক্ষে খেলবো না। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং প্রথম ম্যাচে কিন্তু ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে কিন্তু হচ্ছে হ্যান্ডশেক করেনি। সেখান থেকে বিতর্কটা বাড়তে বাড়তে একটা সময় দেখবেন সাহিবজাদা ফারহান কিন্তু AK-47 এর মতো গুলি করে একটা সেলিব্রেশন করেছেন, সেটা নিয়ে একটা বিতর্ক ছিল। আমরা যদি এর পরের স্টেপের কথা বলি, তখন কিন্তু হ্যারি স্ট্রোক পাকিস্তানের যে ফাস্ট বোলার, তিনি কিন্তু হচ্ছে যে যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধটা যেটা হয়েছিল সেখানে কিন্তু হচ্ছে রাফায়েল যে ধ্বংসটা হয়েছিল, মানে পাকিস্তানের ভারতের যে যুদ্ধ বিমানটা, সেটা কিন্তু সেলিব্রেশনটা তিনি এভাবে করে দেখিয়েছেন। তো সেখান থেকে অভিষেক শর্মার সাথে যে তর্ক বিতর্ক, সেই জিনিসটাই কিন্তু এখন শেষ পর্যন্ত আসছে। তবে একটা টুইস্ট হয়েছে এখানে, যে গতকালকের যে প্রাইস গিভিং সেরিমনিটা, সেখানে কিন্তু মহসিন নাকভি, আপনি যার কথা বলছিলেন, তিনি কিন্তু অপেক্ষায় ছিলেন যে ভারতীয় দলের ক্যাপ্টেন যে সূর্যকুমার উদ্ধব তার হাতে ট্রফিটা তুলে দেবেন, কিন্তু দেখা যাচ্ছে তারা আসেনি এবং হচ্ছে তারা দলগতভাবে জানিয়েছেন যে তারা এমিরেটস এর যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির কাছ থেকে তার ট্রফিটা নিতে চান। তো সেক্ষেত্রে আবার তারা ভিতরে একটা আলোচনা করেছেন, মহসিন নাকভি বলেছেন যে না, আমার হাত থেকে তার ট্রফি নিতে হবে। কিন্তু শেষ মুহূর্তে কিন্তু একটি মজার বিষয় এটি ছিল যে শেষ মুহূর্তে কিন্তু আমাদের যে মহসিন রয়েছেন তিনি কিন্তু ট্রফি নিয়ে ড্রেসিং রুমে চলে গিয়েছিলেন, শেষ মুহূর্তে কিন্তু তিনি ট্রফিটা আর বিতরণ করেননি। হ্যাঁ, ট্রফি নিয়ে চলে গেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আজকে পর্যন্ত যেটা হচ্ছে, মোদী সরকার কিন্তু বলেছেন, নরেন্দ্র মোদী, যে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা ছিল, পেহেলগামের যে যুদ্ধটা ছিল, অপারেশন সিঁদুর নামে পরিচিত, তো সেই সিঁদুর যুদ্ধে আমরা যেভাবে জয়লাভ করেছি, সেম ভাবে হচ্ছে আমরা খেলার মাঠে জয়লাভ করেছি। তবে সেখানে কিন্তু ভারতীয় অধিনায়ক সূর্যকুমার মানে যাদব যেটা বলেছেন, যে আমরা এমন কোন ইতিহাস দেখিনি যে কোন একটা দল ট্রফি জিতেছে কিন্তু হচ্ছে তারা সেই ট্রফিটা পায়নি। তবে সেখানে কিন্তু আবার পাকিস্তানের অধিনায়ক সালমান আলী খান আগা, তিনিও কিন্তু বলেছেন যে আপনারা ট্রফি অবশ্যই পাবেন, কিন্তু যদি আপনারা কেউ ট্রফি নিতে না আসেন তাহলে আপনারা সেটা কিভাবে পাবেন। তার মানে বুঝতে পারতেছেন যে মাঠের যতটা লড়াই হয়েছে, বাইরে লড়াই হয়েছে। এবং আপনি দেখেন যে স্মৃতি হিসাবে আপনি যদি 3টা ম্যাচ চিন্তা করেন, 3টা ম্যাচে কিন্তু পাকিস্তান হেরেছে, এবং গত ম্যাচটা হয়তো একটু জমজমাট ছিল, ভালো লড়াই হয়েছে, তবে সেক্ষেত্রে কিন্তু তাদের শেষ রক্ষাটা হয়নি। আচ্ছা, ফুটবল নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। আমাদের আসন্ন হংকং বাংলাদেশের যে ম্যাচটি রয়েছে, সেটির জন্য কিন্তু আজকে হোটেল কন্টিনেন্টের মাঝে আমাদের কোচ ক্যাবরেরা তিনি কিন্তু দল ঘোষণা করেছেন যে কারাগারে খেলছেন, এবং হামজা এবং শামিদ সুম তারা কখন আসলে দলে জয়েন করবে সে বিষয়ে যদি আপনি কিছু জানাতেন। আমরা যদি এই ম্যাচ নিয়ে প্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে এই ম্যাচের উন্মাদনাটা কতটুকু সেটা আপনি বুঝতে পারবেন। গতকালকে কিন্তু মাত্র 24 মিনিটের মধ্যে সকল টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তার মানে এই ম্যাচ নিয়ে উন্মাদনা সারা দেশ জুড়ে। এবং যেটা আরেকটা বিষয়, যে বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজর আওয়াল কিন্তু বলেছেন যে যখন হচ্ছে টিকিট সেল হওয়ার পরে আরো প্রায় 1 লাখ লোকের মতো হচ্ছে লাইনে ছিল, মানে অনলাইনে শো করছে তারা টিকিট কাটার জন্য। তো সেই দলটা নিয়ে যখন হচ্ছে আজকে কথা হচ্ছিল, তখন কিন্তু হচ্ছে আমাদের যে হেভিয়ার কোচ ক্যাবরেরা তিনি বলেছেন যে এবারের দলটা অবশ্যই খুব ভালো হয়েছে, এবং তিনি সিঙ্গাপুরের বিপক্ষে মানে পিছনের দিকে তাকাতে চাচ্ছেন না, হংকং ম্যাচের জয়ের বিকল্প ছাড়া তিনি অন্য কিছু ভাবছেন না। তবে এখানে আরো একটা বিষয় হচ্ছে যেটা উল্লেখ করার মতো আজকে, যে সেটা হচ্ছে মোহামেডান তাদের যে 6 জন খেলোয়াড়, মানে আজকে আরেকজনকে যুক্ত করা হয়েছে, জাহিদ হাসান শান্ত। তো এছাড়াও বাকি যে 5 জন আছেন, সুজন হোসেন এবং মোহামেডানের অধিনায়ক মেহেদী হাসান মিঠু, শাকিল আহাদ, তপুর রহমত মিয়া, সুমন রাজা, তাদের কাউকেই পাচ্ছে না ক্যাবরেরা ক্যাম্পের জন্য। এবং তারা বলেছেন যে আমাদের যে হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলের যে রুলস, সেই রুলস অনুসারে হচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে, মানে খেলা শুরু 72 ঘন্টার মধ্যে প্লেয়ার ছাড়তে হবে। তো তারা হচ্ছে সেই টাইমে খেলোয়াড় ছাড়বে। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হবে এই কারণে, যেহেতু হচ্ছে আজকে 3 জন, ফাহমিদুল প্লাস হচ্ছে আমাদের হামজা চৌধুরী, শামিদ সুম, তারা 3 জন, এবং হচ্ছে মোহামেডানের 6 জন নেই। তাদের ক্যাম্প শুরু করতে হচ্ছে, তাদের প্র্যাকটিসটা শুরু করতে হচ্ছে। এবং আপনি যেটা জানতে চাইলেন যে আমাদের যে বাফুফের ম্যানেজার তিনি আমির খান, তিনি কিন্তু বলেছেন যে আগামীকাল ফাহমিদুল ইসলাম আসবে, প্লাস হচ্ছে হামজা চৌধুরীও আসবেন, প্লাস হচ্ছে আমাদের শামিদ সুম সম্ভবত 7ই অক্টোবর ক্যাম্পের সাথে যোগ দেবেন, তখন হয়তো আমরা সব প্লেয়ারকে পাবো। তবে যেহেতু 9 অক্টোবর ম্যাচ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে সব প্লেয়ার একসাথে পেলে বা মোহামেডান যদি খেলোয়াড়গুলোকে ছাড়তো তো সেক্ষেত্রে ভালো হতো। তবে মোহামেডানের
যে ইমতিয়াজ আহমেদ নকিব তিনি বলেছেন যে এই মুহূর্তে আমাদের প্রস্তুতি খুব একটা ভালো হচ্ছে না, আমরা বেশি একটা সময় পাইনি প্রস্তুতি আচ্ছা, নেওয়ার একটি জন্য। বিষয় হচ্ছে যেটা জানতে চাচ্ছিলাম যে দেখা যাচ্ছে যে মোহামেডান 6 জন প্লেয়ার ছাড়ছে না, তারপর এখানে হচ্ছে হামজা, শামিদ, সোম এবং আমাদের বাকি প্লেয়ার যারা রয়েছেন তারা কিন্তু সময় মতো একসাথে হতে পারছেন না সবাই। তাহলে এখানে প্র্যাকটিসে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি কিন্তু সকল প্লেয়ার একরকম পাচ্ছেন না। তো আমরা এখানে কি আমাদের দেশের জন্য সম্ভাবনা দেখতে পাচ্ছি, মানে আসন্ন? প্রস্তুতির কথা যদি আমি আপনাকে বলি সেক্ষেত্রে প্রস্তুতির একটা ঘাটতি তো থেকেই যাচ্ছে, তবে সম্ভাবনার কথা বলে বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু যে দলটা সে দলটা অবশ্যই ভালো অবস্থানে আছেন। কিছুদিন আগে তারা নেপালের বিপক্ষে খেলে এসেছেন, যদি আমরা আশানুরূপ ফল পাইনি, তারপরে বলার কারণ হচ্ছে আমাদের যে ভিয়েতনামে যে সফর ছিল সেখানে কিন্তু জায়ন আহমেদ যিনি নতুন ইনক্লুড হচ্ছেন তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। হামজা চৌধুরী, শামিদ সোম বা ফাইমুদ্দিন এরা হচ্ছে স্টার খেল, জি, মানে স্টার প্লেয়ার, তো সেক্ষেত্রে তাদের কিন্তু সেরকম প্রস্তুতিরও দরকার পড়বে না বাংলাদেশের মানের সাথে যদি হচ্ছে আপনি কম্পেয়ার করেন। তবে ডিফেন্ডার বা হচ্ছে আমরা যদি মিডফিল্ডার কথা বলি বাংলাদেশ যথেষ্ট পরিমাণে এগিয়ে আছে, তবে একটা বাংলাদেশের জন্য অশনি সংকেত সেটা হচ্ছে বাংলাদেশের গোল করবেটাকে সেই মানে সংশয়টা বাংলাদেশের জন্য থেকে যাচ্ছে। এখন দেখা যাক যে কি আসলে অবশ্যই আমরা আশাবাদী যে অথচ সিঙ্গাপুর ম্যাচের মতো যেন আমাদেরকে আবার সেই জিনিসটি হতাশ হতে না হয়। ধন্যবাদ ভাই আপনার সাথে এই আলোচনাটির জন্য। সবুজ বাংলা সবুজ মাঠের আয়োজন আজ ছিল এই পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় ফিরে আসবো বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয়গুলো নিয়ে।